গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ওয়েব একাডেমিয়া পেজে তোমাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই। তোমাদের কাছে আমরা কথা দিয়েছিলাম যে ওয়েব একাডেমিয়া তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে আসছে। তা আজ তার প্রথম দিন শুরু। আশা করব তোমরা আমাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে। তাই আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। আর জানো নিশ্চয়ই, তার জন্য তোমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার প্রত্যেককে করতে হবে। এখানে তোমরা প্রতিটা টিচারের, হাইলি এডুকেটেড টিচার যারা আছেন তাদের প্রত্যেক জনার ক্লাস তোমরা একদম ফ্রি অফ কস্টে দেখতে পাবে। প্রত্যেক ক্লাস অর্থাৎ ক্লাস 8 থেকে আপ টু কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত সমস্ত ক্লাস তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। আমাদের এই এত সুন্দর যে পরিচালনা যিনি করছেন বা মুখ্য উপদেষ্টা আমরা যাকে বলতে পারি, তিনি পার্থপ্রতিম দেবনাথ মহাশয়, বর্ধমান বিদ্যার্থী ভবন হাই স্কুলের ইংরেজির শিক্ষক। তিনি এত সুন্দর উপস্থাপনাটা করার উদ্যোগ নিয়েছেন এবং তোমাদের ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে ফ্রি অফ কস্টে ক্লাস পৌঁছে দেওয়ার জন্য তিনি যথাসম্ভব চেষ্টা করছেন। অনেক দুস্থ ছাত্রছাত্রী যারা টিচার নিতে পারেন না, প্রচন্ড ফিজের জন্য, বেশি ফিজের জন্য তারা নিতে পারছে না টিচার, তো সেই কারণের জন্য আমরা চেষ্টা করছি প্রত্যেকের কাছে ফ্রি অফ কস্টে ক্লাসগুলোকে দেওয়ার। আজকে চলে যাব নবম শ্রেণীর অধ্যায়ে। তো আমাদের আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমার বোর্ডে যা লেখা আছে, তো তোমাদের ইতিহাস ক্লাস আজকে স্টার্ট হচ্ছে। ইতিহাস ক্লাসে প্রথম যে টপিক তোমাদের ক্লাস 9 এর, সেটা হচ্ছে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন অর্থাৎ ফরাসি বিপ্লব। তো ফরাসি বিপ্লব সম্পর্কে তোমরা নিশ্চয়ই জেনেছো, ফার্স্ট ইউনিটে তোমাদের হয়েওছে পরীক্ষা। এছাড়াও তোমাদের যখন ফাইনাল এক্সাম দিতে হবে তখন আবার ফ্রেঞ্চ রেভলিউশন পড়তে হবে গোটা বই। তাই আমি তোমাদের প্রথম অধ্যায়ের টপিকটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আচ্ছা, ভালো করে একটা কথা চিন্তা করে দেখো তো, বিপ্লব, এই যে আমি লিখেছি কথাটা বিপ্লব, বিদ্রোহ আর অভ্যুত্থান, এই তিনটে জিনিস একটু একই রকম শুনতে না? বিপ্লবী বা কি, বিদ্রোহী বা কি, অভ্যুত্থানী বা কি, আমাদের কিন্তু এগুলো জেনে নিতে হবে। দেখো, বিপ্লব মানে কোনো কিছু আন্দোলন করা, আমরা সকলেই জানি। তা বলে কি সবসময় কি লাঠি ঠেঙা নিয়ে যুদ্ধ করা? তা কিন্তু নয়। আবার বিদ্রোহ মানেও তাই, আমরা প্রতিবাদ করছি, আন্দোলন করছি, বিদ্রোহ করছি। তা এই জিনিসগুলো অ্যাকচুয়াল মিনিং কি সেটা আমাদের কিন্তু জেনে নিতে হবে। দেখো, আমরা বলি কি যে বিপ্লব, বিপ্লব শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? বি যুক্ত প্লব। বি মানে কি? বিশিষ্ট রূপ। আর প্লব মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু লাভ দিই বা ঝাঁপিয়ে পড়ি কোনো কিছুর মধ্যে। আর বিদ্রোহ কি? বি যুক্ত দ্রোহ। তাহলে বি মানে বিশিষ্ট রূপ, আর দ্রোহ মানে হিংসা করা, যখন বিশিষ্ট রূপে হিংসা করা হয়। আর অভ্যুত্থানটা কি? অভিযুক্ত উত্থান সমান হয় কি? অভ্যুত্থান। তাহলে এই অভ্যুত্থান আমাদের কখন হয় আমি একটু পরে বলছি তোমাদের। দেখো, তোমরা আগে ক্লাস 8-এ পড়ে এসছো সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ। আচ্ছা, এই মহাবিদ্রোহকে আমরা মহাবিপ্লব কেন বলছি না? বা সিপাহী বিদ্রোহকে বিপ্লব কেন বলছি না? আবার এই যে ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব, একে আমরা কেন ফরাসি বিদ্রোহ বলছি না? বলতেই তো পারি ফরাসি বিদ্রোহ বলি, কি বলছি না? সাঁওতাল বিদ্রোহ কেন সাঁওতাল বিপ্লব বলছি না? কোল বিদ্রোহ কেন কোল বিপ্লব বলছি না? নিশ্চয়ই পিছনে কারণ আছে। দেখো, বিপ্লব আমাদের তখনই হয় যখন সমগ্র মানে একটা কি বলবো, যে জাতির মানুষ অংশগ্রহণ করে, যখন লক্ষ্যটা সবার এক থাকে এবং একটা বিপুল সংখ্যক মানুষ ঝাঁপিয়ে পড়ে, সেক্ষেত্রে পরিবর্তন, আমূল পরিবর্তন ঘটে বিপ্লবের মাধ্যম দিয়ে। পরিবর্তন ঘটবে, চেঞ্জ একটু আসবেই বিপ্লবের মধ্যে। আর বিদ্রোহ, বিদ্রোহ একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষ করতে পারে, যেমন সাঁওতাল বিদ্রোহ সাঁওতালরা করেছিল, কোল বিদ্রোহ কোলরা করেছিল, সিপাহী বিদ্রোহ সিপাহীরা করেছিল। লক্ষ্য হয়তো স্বাধীনতা থাকতেই পারে, কিন্তু একটা নির্দিষ্ট প্রজাতি বা নির্দিষ্ট উপজাতি বা জনগোষ্ঠীর মানুষ কিন্তু করছে। আর বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব, গোটা ইউরোপ মহাদেশের মানুষ জড়িয়ে গিয়েছিল সেখানে। তো আজকে আমরা সেই ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে আলোচনা করব, যে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব। আর অভ্যুত্থান, এই যে অভ্যুত্থান, অভিযুক্ত উত্থান, আমি আগেই বলে দিচ্ছি, অভ্যুত্থান থেকেই কিন্তু বিপ্লব বিদ্রোহের জন্ম হয়। তোমরা বলবে কি করেছে?
দেখো তুমি একটা জায়গায় ধরো মাঠে খেলা করছো, হঠাৎ করে এসে তোমাকে মাঠের মালিক বললো আজ থেকে তোমাদের এখানে খেলা যাবে না, বল টলা সব কেড়ে নিল। তোমরা কি করবে? যারা মাঠে খেলছিলে তারা বিদ্রোহ করবে, তাই তো, বিপ্লব করবে। তাই এই বিপ্লবটা তোমাদের একদিনে হয়নি, দীর্ঘদিন মানুষের মনের মধ্যে একটা রাগ জমতে থাকছে, মালিকের প্রতি রাগ জন্মালো, আজ কিছু বললে না, কাল কিছু বললে না, পরশু কিছু বললে না, তারপর গিয়ে একটা ফাইটিং এর জায়গায় চলে এলে। তাহলে মানুষের মধ্যে যখন রাগটা জমা হতে থাকে, সেই জমা রাগ যখন ফায়ারের মতো একদম বেরিয়ে আসে, তখন বিপ্লব ঘটে, তখন বিদ্রোহ ঘটে। তাহলে এই যে রাগ জমছে, এই রাগ জমাটাকেই আমরা বলি অভ্যুত্থান। তো আমরা এরপরে ঢুকে যাই মেন টপিকে, ফরাসি বিপ্লব। তোমরা প্রত্যেকেই জানো 1789 খ্রিস্টাব্দে আমাদের ফরাসি বিপ্লব হয়েছিল, তাই তো, বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে 14 জুলাই। তাহলে এই যে ফরাসি বিপ্লব হলো, কেন হলো? ফরাসি আমরা কাদের বলি? দেখো ফ্রান্সের অধিবাসীদেরকে আমরা ফরাসি বলছি, যারা ফ্রান্সে বসবাস করে তাদেরকে আমরা ফরাসি বলছি। আমি তাহলে প্রথমেই বলে দিয়েছি যে কোনো কিছু প্রচলিত ব্যবস্থা যদি চলে, সেটা যদি হঠাৎ করে কিছু আঘাত পড়ে, তখনই কিন্তু আমাদের বিদ্রোহ বা বিপ্লব কিন্তু শুরু হয়, তাই না? তাহলে চলো আমরা দেখে নিত যে এই যে ফরাসি, এই ফরাসিরা কেন বিপ্লব করলো, এরা কেন খেপে গেল, আমরা দেখে নিই। তাহলে নিশ্চয়ই ফ্রান্সে কিছু পুরাতন তন্ত্র চলছিল, যেটাকে আমরা বলি আসিয়া রেজিম। ফরাসি ভাষায় আমরা সেটাকে কি বলি? আসিয়া রেজিম। অর্থাৎ ফ্রান্সে কিছু পুরনো ব্যবস্থা চলছিল, যেই ব্যবস্থা গোটা ফ্রান্সের অধিবাসীদেরকে একটা বিদ্রোহের মুখে ঠেলে দেয়, মানে তাদের মনের মধ্যে একটা তিক্ততার জন্ম দিয়েছিল। তাই গোটা ইউরোপ মহাদেশে একটা বিরাট আকার ধারণ করেছিল ঠিক আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর। বিশ্ব ইতিহাসকে নাড়িয়ে দিয়েছিল ফরাসি বিপ্লব। তাহলে পুরাতন তন্ত্র মানে সেই সময় সামন্ত প্রথা চলছিল, তারপরে হচ্ছে তোমার ক্যারোলিঞ্জিয় সাম্রাজ্য চলছিল, যার প্রধান ছিলেন হুগো ক্যাপেট। তো সেই ব্যবস্থার পতন ঘটিয়ে আমাদের ফ্রান্সে যারা রাজত্ব করতে এলেন তারা হচ্ছে বুর্ব রাজবংশ। বুর্ব রাজবংশ, এই বুর্ব রাজবংশের রাজাদের কথা তোমরা নিশ্চয়ই পড়েছো। ত্রয়োদশ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই। এই যে এদের লুই হচ্ছে একটা পদবী। তা এই লুইরা কিন্তু একের পর এক রাজত্ব করে গেছে এবং সীমাহীন অত্যাচার করে গেছে গোটা ফ্রান্সের অধিবাসীদের উপরে। সেগুলি আমরা দেখে নেবো, চলো। আচ্ছা, এই যে রেভলিউশন, বিপ্লব, ফরাসি বিপ্লব জানতে গেলে আমাকে আগে ফ্রান্সের সমাজ কাঠামো জেনে নিতে হবে। কেন? কারণ আমরা সমাজ নিয়ে আলোচনা করব, তাই আমাদের সমাজ কাঠামো জানতে হবে। দেখো আমরা যেমন আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় বা হিন্দু সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি জাতিকে সমাজ কাঠামোর মধ্যে ফেলি, তেমন ফ্রান্সেও কিন্তু সমাজ কাঠামো ছিল। দেখো আমি এখানে করে রেখেছি তোমাদের জন্য সুবিধার জন্য প্রথম শ্রেণী, যেটাকে আমরা ফার্স্ট এস্টেট বলছি, যেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, যেটাকে সেকেন্ড এস্টেট বলছি, যেটা হচ্ছে তৃতীয় শ্রেণী, সেটাকে বলা হচ্ছে থার্ড এস্টেট। এই যে প্রথম শ্রেণী মানে যিনি সর্বঊর্ধ্বে আছেন, কারা? যাজক, ফ্রান্সের যারা গির্জাতে থাকেন, যাজক শ্রেণী। দ্বিতীয় কারা? অভিজাত, এদেরকে আমরা মিডিল ম্যান বলি। এই মিডিল ম্যান আমাদের আগাগোড়ায় ছিল, মুঘল সাম্রাজ্যও ছিল আমাদের ভারতে। তো সেই মিডিল ম্যান যাদের পকেট ফুলে ফেপে ওঠে, কিছু মেরে নিয়ে আরেকটা অন্য কিছুতে তারা যাবে, এরকম। 3 নম্বর আমরা কাদেরকে বলছি? সাধারণ জনগণ, যে সমস্ত জনগণ অবহেলিত, নির্যাতিত, অত্যাচারিত। তাহলে এই তিনটে সমাজ কাঠামোকে আমাদের আগে জানতে হবে, যেদের কাজ কি ছিল, এটা কিভাবে রিপ্রেজেন্ট করেছে আমাদের ফরাসিতে। তো আমাদের সেগুলোকে আমরা জানি, চলো। তাহলে প্রথম শ্রেণী যাজক, দেখো এটা তো শ্রেণী কাঠামো আমরা দেখলাম ফ্রান্সের। আমি আর একটা জিনিস তোমাদের পরিচয় করে দিই, তারপরে বিপ্লবের কারণে ঢুকবো। দেখো আমি এদিকে লিখে রেখেছি কর ব্যবস্থা। ফ্রান্সে বেশ কিছু কর ব্যবস্থা ছিল। কি কর ব্যবস্থা? দেখো একটা প্রত্যক্ষ কর, মানে যেটা ডিরেক্টলি দেওয়া হতো, জনগণ দিচ্ছে ডিরেক্টলি সম্রাটকে। আর একটা হচ্ছে পরোক্ষ কর, যেটা কারোর মারফত দেওয়া হতো, মিডিল ম্যানের মারফত দেওয়া হতো। বোঝা গেছে? তাহলে এই যে প্রত্যক্ষ কর, এই প্রত্যক্ষ করের মধ্যে বেশ কিছু নাম তোমাদের মনে রাখতে হবে। যেমন টেইলি, টেইলি হচ্ছে ধর্মকর। তুমি যদি গির্জায় যাও উপাসনা করতে, তোমাকে কর ট্যাক্স দিতে হবে সরকারকে,
রাজাকে। ক্যাপিটেশন, উৎপাদন কর, তুমি কোনো কিছু উৎপাদন করছো সেটার উপরে কর দিতে হচ্ছে। নেক্সট হচ্ছে ভিংটিয়াম। ভিংটিয়ামকে আমরা বলছি আয় কর, তুমি কোনো কিছু আয় করছো, তুমি কোনো কিছু ইনকাম করছো, তার উপরে তোমাকে ট্যাক্স দিতে হবে। তাহলে এইগুলো সবই কিন্তু আমাদের বলছে কি প্রত্যক্ষ কর। নেক্সট হচ্ছে পরোক্ষ কর। পরোক্ষ করটা কি? টাইট। টাইট মানে হচ্ছে ধর্মকর, যারা ধর্মের একটা কর দেওয়া হতো। গ্যাবেল, গ্যাবেল হচ্ছে আমাদের লবণ কর, লবণের উপরে কর দিতে হচ্ছে। এইডস, এইডস হচ্ছে আমাদের মাদক কর, তামাক জাতীয় কোনো কিছু দ্রব্যের উপরে কর দিতে হতো। করভি, করভি হচ্ছে শ্রম কর, শ্রমের উপরে কর দিতে হতো। তারপরে হচ্ছে বানালিতে, বানালিতে মানে তুমি ধরো গম ভাঙাবে সামন্ত প্রভুর কলেতে, কোনো কিছু শস্য দানা ভাঙাচ্ছ মিলের জাতীয়, তার উপরে তোমাকে ট্যাক্স দিতে হবে। তাহলে এই ছিল ফ্রান্সের কর ব্যবস্থা। এই কর ব্যবস্থাকে ভালো করে আগে বুঝলে তবে আমরা কারণের মধ্যে ঢুকতে পারবো। আশা করছি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা অবশ্যই খাতায় নোট করবে প্রত্যক্ষ কর পরোক্ষ কর কি। এরপরে দেখো, আমরা তাহলে সমাজ কাঠামো জানলাম, আমরা জানলাম কর ব্যবস্থা। এরপর নেক্সট হচ্ছে আমরা কারণে ঢুকবো। কেন ফ্রান্সের অধিবাসীরা এই বিদ্রোহ করলো, কেন ফ্রান্সের লোকেরা মানে খেপে গেল, আগুন জ্বলে উঠলো ফরাসি মহাদেশে, কেন সেটা চলো আমরা জেনে নিই। প্রথমে দেখো, যে কোনো বিদ্রোহের পিছনে আমাদের তিনটে কারণ থাকে, রাইট? একটা হচ্ছে সামাজিক, রাজনৈতিক মানে পলিটিক্যাল কারণ, আর আমাদের অর্থনৈতিক বা ইকোনমিক কারণ। তোমরা সোশ্যাল কারণটা ফার্স্ট জেনে নেবো। সামাজিক কারণ কি? দেখো, শ্রেণী বিভাগ তো আমি আগেই দেখেছি, ফ্রান্সের তিনটে শ্রেণী ছিল। একটা হচ্ছে যাজক শ্রেণী, যেটাকে আমরা সবার ঊর্ধ্বে বলি। 2 নম্বর হচ্ছে অভিজাত শ্রেণী, যারা হচ্ছে মানে মিডল ম্যান। 3 নম্বর হচ্ছে সাধারণ জনগণ, যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে বলছি। এর মধ্যে কারিগর হতে পারে, বিজনেসম্যান হতে পারে, শ্রমিক হতে পারে, এরা হতে পারে, ব্যবসায়ী বললাম তোমাদের। তো আমরা প্রথমে দেখে নিই চলো সামাজিক। সামাজিক কারণের মধ্যে আমি শ্রেণী বিভাগ বলে দিয়েছি। এরা যাজকরা হচ্ছে ধর্মগুরু, মানে এরা মানে ধর্মের নামে ভণ্ডামি করতো আর কি, বোঝা গেছে? তো এরা কিন্তু কোন রকম রাজাকে কর দেবে না, দেবে না, সম্রাটকে কর দেবে না। কারণ ধর্মগুরু তারা কি কর দেবে? তারা গির্জাতে আছে, চার্চে আছে, তারা কেন কর দেবে সম্রাটকে? এইরকম ব্যাপার ছিল। তো এরা আমাদের প্রথম শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। তাই এদের কিন্তু তোমার সংখ্যা এরা কিন্তু কম ছিল, মানে ফ্রান্সের যা অধিবাসী সেই তুলনায় হচ্ছে আমাদের 0.5% মতো এরা কিন্তু সংখ্যা ছিল। মানে আমরা বলতেই পারি এটা 0.5%, মানে খুবই কম, ওই 1,20,000 এরকম সামথিং ছিল জনগণ। কিন্তু প্রভাব প্রতিপত্তি কিন্তু খুব বেশি, কারণ এরা তো সমাজের ঊর্ধ্বে, যাজক শ্রেণী। তো এরা তো সরকার সম্রাটকে কর দেবে না, রাজাকে কর দেবে না, অথচ কিন্তু রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে, সব খাবে, সব পড়বে, কিন্তু কর দেবে না। তারা এক ধরনের কর দিতে পারতো যদি তারা নিজেরা মনে করতো, ইচ্ছে করতো। সেটা কি বলতো? সেটা হচ্ছে কন্ট্রাক্ট অফ পয়সি নামে একটা কর ছিল, কন্ট্রাক্ট অফ পয়সি, যেটাকে আমরা স্বেচ্ছা কর বলি। তারা নিজেরা চাইলে স্বেচ্ছা কর হিসাবে দিতে পারতো, আদারওয়াইজ কিন্তু তারা কোনো কর দেবে না, মন হলে দেবে। নেক্সট হচ্ছে দ্বিতীয় শ্রেণী। এটা আমরা কাদেরকে বলি? এটা হচ্ছে অভিজাত শ্রেণী। তা এরা যা সংখ্যায় ছিল এদের থেকে একটু বেশি সংখ্যায়, ঠিক আছে? এরা ওই 2,80,000 এরকম সামথিং সংখ্যায় ছিল। তো এরা কিন্তু 20% জমি এদের দখলে ছিল, মানে ফ্রান্সের যা জমি ছিল তার 20% জমি কিন্তু এরা ভোগ করতো। তো এরা হচ্ছে মিডল ম্যান। মানে এরা কি করতো? ধরো এরা তোমার কাছে 500 টাকা নিল, কর হিসাবে আদায় করলো, রাজাকে দিল 200 টাকা, 300 টাকা নিজের পকেটে বললো। তাহলে এরা কিন্তু সেই মানে মধ্যেখানে থেকে সুবিধা ভোগ করতো, রাষ্ট্রের সুবিধা তো ভোগ করতোই, এছাড়া সমস্ত কিছু সরকারি বড় বড় আধিক পদগুলোতে এরাই থাকতো। অথচ কিন্তু কোন রকম ট্যাক্স বা কর রাজাকে কিন্তু এরাও দিত না, বোঝা গেল? শুধু সুযোগ সুবিধাটা কিন্তু ভোগ করতো। নেক্সট হচ্ছে আমরা তৃতীয় শ্রেণী, যেটাকে থার্ড এস্টেট বলছি। এই তৃতীয় শ্রেণীর মধ্যে সাধারণ জনগণ, তোমার আমার মতো লোকেরা যারা খেটে খায় দুবেলা, তাদের উপরে সমস্ত করের বোঝা চাপাতো এই দুই শ্রেণী। যে কর দেবে কারা? সাধারণ মানুষরা। অথচ এরা কিন্তু সংখ্যায় 97% ছিল, কিন্তু তাতে কি লাভ? এদের তো কোনো ক্ষমতা নেই, এরা তো দুর্বল, এরা সাধারণ মানুষ, খেটে খায়। তো এদের উপরে জোর জুলুম করে তারা কিন্তু কর আদায় করতো এই দুই শ্রেণী। তো এর ফলে মানুষজন ক্ষেপে ওঠে রাজাদের বিরুদ্ধে এবং বিদ্রোহের পথে পা বাড়ায়।
নেক্সট, তাহলে সামাজিক কারণ বোঝা গেল। এরপরে আমরা চলে যাই রাজনৈতিক কারণ। দেখো, রাজনৈতিক কারণের মধ্যে আমরা কি বলতে পারি? রাজার দুর্বলতা। তোমরা নিশ্চয়ই, আমি রাজারগুলোর নাম বলেছি, শুনেছো। ত্রয়োদশ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই। চতুর্দশ লুই তিনি বলতেন গর্ব করে, আই অ্যাম দ্য স্টেট, অর্থাৎ আমি হচ্ছি রাষ্ট্র, আমার উপরে কেউ নেই, আমার নিচে কেউ নেই, আমি যেটা মনে করবো সেটাই হবে। এই যে স্বৈরাচারী মনোভাব, নিরঙ্কুশ রাজতন্ত্রের যে মনোভাব, এই মনোভাব কিন্তু জনগণকে বিদ্রোহের পথে আনতে বাধ্য করেছিল। আমি রাজা, আমি যেটা বুঝবো সেটাই করব, চতুর্দশ লুই বলতেন। পঞ্চদশ লুই তিনিও খুব সুবিধাবাদী, আরামপ্রিয় জীবনযাপন করছে, পয়সা আছে রাজকোষে প্রচুর, তো সেই রাজকোষ থেকে তারা খরচা করছে, কোনো দিকে ভূক্ষেপ নেই, আয়ের উৎস কি হবে, কিন্তু খরচা তারা করে যাচ্ছে, আরামে জীবনযাপন করছে। তারপর ষোড়শ লুই তিনি তো আরো, তার সময় একেবারে মানে ফরাসি মানে আমাদের যে ভার্সাই রাজপ্রাসাদ ফ্রান্সের, সে ভার্সাই রাজপ্রাসাদ একবারে জলাঞ্জলি হতে থাকে, মানে শেষ হয়ে যায় একেবারে। কারণ ষোড়শ লুইয়ের যিনি হচ্ছেন আমাদের রানী ছিল মেরি আতোয়ানেত, এবং পঞ্চদশ লুইয়ের যিনি উপপত্নী ছিলেন তোমার হচ্ছে মাদাম দা প্যাম্পাদুর, তো এদের প্রভাবে এরা রাজ্য চালাতো, মানে ওরা যা বলতো রাজারা তাই শুনতো, ভুল বোঝালে ভুল, ঠিক বোঝালে ঠিক। তাহলে এদের দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু ওরা রাজ্য চালানোর ফলে প্রশাসন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। ষোড়শ লুইয়ের আমলে তো একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল অর্থনৈতিক দিক, কিন্তু তাতেও ষোড়শ লুই কিন্তু কোনো ভূক্ষেপ ছিল না, তিনি আরামপ্রিয়। তিনি বলতেন আমার পরে আসবে মহাপ্রলয়, তিনি বলতেন। উনি বুঝতে পেরেছেন যে আমি যদি চলে যাই তাহলে কিন্তু শেষ, ফরাসি সাম্রাজ্য শেষ হয়ে যাবে। কিন্তু তাতেও তারা কিন্তু সাধারণ মানুষের উপর নির্যাতন করতে কিন্তু ছাড়েনি। তাহলে এই যে রাজাদের একটা দুর্বলতা ছিল, রাজাদের কোনো ভূক্ষেপ ছিল না, তারা তাদের মানে মিসেসের দ্বারা প্রভাবিত হতো, অভিজাতদের দ্বারা প্রভাবিত হতো। নেক্সট হচ্ছে অভিজাতদের ক্ষমতা বৃদ্ধি। যখনই রাজা দুর্বল হবে, ক্ষমতায় কারা আসবে? অভিজাত। তারা তো টাকা লুট করার জন্য এসছে। ইন্টেন্ডেন্ট নামক কর্মচারী, যাদেরকে আমরা বলি অর্থ লোলুপ নেকড়ে, মানে রক্ত চুষে খায় এরা। তো এই সমস্ত নেকড়েরা কি করছে? রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা কিন্তু একেবারে মানে রক্ত শোষণ করে খাচ্ছে সাধারণ মানুষের, করটাকে তুলে নিচ্ছে জোর জাবস্তি করে, কর দিতে না পারলেও কর দিতে হবে তোমাকে। এই মনোভাব কিন্তু এই অভিজাতদের ছিল, এবং জনগণকে কিন্তু বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল এই অভিজাতরা। তাদের চাপে পড়ে জনগণ মানে একেবারে অবহেলিত হয়ে গিয়েছিল। বোঝা গেছে? নেক্সট হচ্ছে ত্রুটিপূর্ণ আইন। ত্রুটিপূর্ণ আইন কি? ফ্রান্সের আইন ছিল একবারে জটিল। কোনো কিছু সাধারণ অপরাধ কি অপরাধ না করলো তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হতো, লেতর দা ক্যাসে নামে এক আইন বার করে। বিচারের নামে প্রহসন চলতো, কোনোদিন বিচার হতো না, তাদেরকে মরতে হতো এই বাস্তিল দুর্গের ভেতরে, তাদেরকে ধরে নিয়ে চলে যেত বাস্তিল দুর্গেতে, বন্দি করে রাখতো। এই লেতর দা ক্যাসের যে অত্যাচার, সেই অত্যাচার কিন্তু একবারে প্রবল ভাবে কিন্তু একটা হয়ে পড়েছিল। বোঝা গেছে? তাহলে লেতর দা ক্যাসে মানে হচ্ছে ত্রুটিপূর্ণ আইন। এবং লেতর দা গ্রেস নামেও কিন্তু একটা আইন ছিল, যে আইনটা কিন্তু মানে মুক্তি দেওয়া হতো, কিন্তু সেই আইনের মাধ্যমে কিন্তু কোনোদিন বিচার ব্যবস্থা মুক্ত হতো না। বোঝা গেছে? তারা কিন্তু এই ত্রুটিপূর্ণ আইনের মধ্য দিয়ে একদম মানে সামান্যতম অপরাধে তারা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করত, এবং বিচারের নামে কিন্তু তাদের কিন্তু প্রহসন চলত। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অমিত ব্যয়িতা। রাজাদের যে রাজকোষ শূন্য হতে চলেছে, তাদের কোনো ভূক্ষেপ নেই, তারা কিন্তু খরচা করেই যাচ্ছে। ষোড়শ লুইয়ের যিনি পত্নী মেরি আতোয়ানেত, তো মেরি আতোয়ানেত কিন্তু কি করছে? মেরি আতোয়ানেত হচ্ছে তোমার 500 জন দাস দাসীকে রেখে দিয়েছে। কেউ তাকে চান করিয়ে দিচ্ছে, কেউ তাকে খাইয়ে দিচ্ছে, কেউ তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু মেরি আতোয়ানেতের কিন্তু ছিল। তাহলে তাতেও কোনো ভূক্ষেপ নেই। এবং ভার্সাই রাজপ্রাসাদকে চালনা করার জন্য 18,000 কর্মচারী নিয়োগ করা হয়েছিল। তাহলে তাদের তো একটা খরচ আছে, তাদের তো একটা বেতন দিতে হচ্ছে।
অথচ রাজকোষ শূন্য হয়ে যাচ্ছে, রাজকোষে আয়ের কিন্তু উৎস নেই, কিন্তু এগুলো কিন্তু চলে যাচ্ছে। তাহলে এই অমিত ব্যয়টা একটা ছিল। এবং দেখো এই পয়েন্টটা আমি দুবার লিখেছি, একবারই করবে, ত্রুটিপূর্ণ আইনটা, ঠিক আছে। আর কি আমরা বলতে পারি 4 নম্বরে ষোড়শ লুইয়ের যে দুর্বল ভূমিকা। ষোড়শ লুই কিন্তু আমাদের কি বলছে, যে ষোড়শ লুই আমাদের হচ্ছে যে তোমার তার যে মানে কোনো ভূক্ষেপ নেই, রাজকোষ রসাতলে যাচ্ছে, যাই হচ্ছে হোক না কেন আমি তো সুখ ভোগ করছি। তার বউ মেরি আতোয়ানাতে 500 দাসদাসী, তার খরচ হচ্ছে। এবং যখন অর্থনৈতিক ব্যবস্থা যখন দুর্বল হয়ে পড়েছে, তখন ষোড়শ লুইয়ের কি উচিত ছিল, যে অভিজাতদেরকে ক্ষমতা বৃদ্ধি, ওদেরকে বরঞ্চ দমিয়ে দিয়ে, ওদেরকে পদত্যাগ করিয়ে দিয়ে রাজা সমস্ত হালটা নিজে ধরতে পারতেন। কিন্তু রাজা কিন্তু সেটা করেননি। তিনি কিন্তু তার জীবন প্রণালীটাকে আরামের মধ্যেই কাটিয়েছেন। তাকে প্রজাপতি রাজা বলা হতো। সুখের সময় প্রজাপতি যেমন ফুলের মধু খেতে আসে, সেরকম ব্যাপার ছিল তার। আমি তো আরাম ভোগ করছি, এই ছিল হচ্ছে তাদের অবস্থা, ঠিক আছে। ষোড়শ লুইয়ের কিন্তু এটা কিন্তু ভূমিকা ছিল। এরপর হচ্ছে আমাদের অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে আমরা প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বৈষম্যমূলক কর ব্যবস্থা। এই যে তুমি প্রথম শ্রেণী, তুমি কর দিচ্ছ না, আমি সাধারণ মানুষ, আমার কাছ থেকে সমস্ত কর আদায় করছো তুমি, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই বৈষম্যমূলক কর ব্যবস্থা। সমাজে যারা উঁচু শ্রেণীতে আছে তারা কর দেবে না, নিম্ন শ্রেণীতে যারা আছে তারা কর দেবে। নেক্সট হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। যুদ্ধ হলে কি হবে, দ্রব্যমূল্য বাড়বে, তারা বিভিন্ন যুদ্ধ করছে, জিনিসপত্রের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, দ্রব্যমূল্য বাড়লে মানুষজন খাবে কি? তার ফলে মানুষ বিদ্রোহের পথে নামছে। রাজ পরিবারে অতিরিক্ত ব্যয়, কারণে অকারণে ব্যয় করছে। ভার্সাই রাজপ্রাসাদে বিভিন্ন দাসদাসী নিয়োগ করা হচ্ছে, অথচ টাকা কোথা থেকে আসবে, ভূক্ষেপ নেই। কারণ ইন্টেন্ডেন্ট নামক কর্মচারী দ্বারা তো তারা নিজেদের পকেট ভরাচ্ছে, রাজাকার কতটুকু দিচ্ছে। নেক্সট হচ্ছে যুদ্ধে অতিরিক্ত ব্যয়। এই যে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ছে, কোথাকার কি যুদ্ধ হচ্ছে, তারা যুদ্ধে যাচ্ছে, মানে অযথা যুদ্ধ করছে। যুদ্ধ হলে কি হবে, সামরিক খাতে ব্যয় হবে প্রচুর পরিমাণে, সৈন্যবাহিনীদের খাবার আছে, তাদের খরচ আছে, পোশাক পরিচ্ছদ আছে, সেগুলোতে ব্যয় হবে। কর আরোপের চেষ্টা, এবং এত কিছু মিটমাট করতে গিয়ে কাদের ওপর কর করা হচ্ছে, সাধারণ জনগণ, যারা খেতে খায়, যাদের দেবার মতো কোনো ক্ষমতা নেই, এই সমস্ত জনগণ কিন্তু মানে তাদেরকে কিন্তু মানুষকে কিন্তু নাজেহাল করে তাদেরকে কিন্তু কর আরোপ করানো হচ্ছে। তাহলে মানুষ কি করবে, এত কিছু পরিপ্রেক্ষিতে তোমাদের কি বিবেচনা করা হয়? মানুষ বিদ্রোহের পথে পা বাড়াবে, মানুষ বিদ্রোহ করবে, মানুষ বিদ্রোহের পথে পা বাড়ালেই একটা পরিবর্তন ঘটবে। তাহলে এই পরিবর্তন কিন্তু মানুষের একদিনে আসেনি, পুঞ্জীভূত ক্ষোভের মধ্য দিয়ে পরিবর্তন এসেছে। বোঝা গেছে? তাহলে এত কিছু কারণ আমি খুব সুন্দর করে তোমাদের ছকের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলাম। জাস্ট এই পয়েন্ট কটা তোমরা মনে রাখবে, এবং আমি যেটুকু বললাম সেটুকু তোমরা ব্যাখ্যা করবে, তাহলেই কিন্তু তোমাদের মনে থাকবে। আর কিচ্ছু করার কিন্তু কোনো প্রয়োজন কিন্তু নেই। বোঝা গেছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাস আবার তোমাদের সামনে নিয়ে আমরা হাজির করব, এবং হচ্ছে এই যে ক্লাসটা তোমরা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে, এবং শেয়ার করে দেবে, লাইক করবে, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে পরবর্তী চ্যানেল ক্লাসগুলো পাওয়ার জন্য।